সবাইকে স্বাগতম। অবশেষে আমরা পেয়ে গেলাম আমাদের বহুল আকাঙ্ক্ষিত বহু প্রতীক্ষিত নির্বাচনী রোডম্যাপ। সেই নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম দিকে আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তার আগে 60 দিন পূর্বে ডিসেম্বরে আমরা নির্বাচন তফসিল দেখতে পাবো। এরপর আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন অংশীজনের সাথে আলাপ আলোচনা করবে এই নির্বাচন কমিশন। ডক্টর ইউনূস বেশ দীর্ঘদিন আগে বলেছেন যে তিনি ফেব্রুয়ারির মধ্যে একটি ইলেকশন দিয়ে তিনি তার দায়িত্ব হ্যান্ডওভার করে দিয়ে যাবেন এবং গিভেন সামওয়ান অফ ডক্টর ইউনূসেস গ্লোবাল ইমেজ আমরা আসলে তাকে কখনোই ডাউট করি নাই। কিন্তু সমস্যা হচ্ছে ডক্টর ইউনূস এবং তার ইন্টারিম গভর্নমেন্ট তাদের উপর ন্যস্ত যে দায়িত্ব এটি সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন এবং বেসিক সংস্কারগুলো সম্পন্ন করে তারা কাজ করছেন। কিন্তু এখানে যে আরেকটি অংশ রয়েছে রাজনৈতিক দল, তাদের বিষয়ে আসি। তারা কতটা সিরিয়াস, তাদের নির্বাচনী রোডম্যাপটা আসলে কীরকম। তো আজকের আলোচনা মূলত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সামনের দিনগুলো কীরকম হতে পারে এই নিয়ে একটি আলোচনা। প্রথমে আমরা আসি আমাদের প্রধান দ্বিতীয় বৃহত্তম দল এখন যারা আছেন জামাতে ইসলামীকে নিয়ে। জামাতে ইসলামী এই ইলেকশন ইস্যুতে বেশ ইন্টারেস্টিং একটা স্ট্যান্ড গ্রহণ করেছে বলা যায়। আমরা যদি দেখি গত বছরে কিন্তু জামাতে ইসলামী সারা দেশের 290-এর বেশি আসনে তাদের প্রার্থী তারা ঘোষণা করে দিয়েছে এবং প্রার্থীরা তাদের মতো নির্বাচনের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা সাডেনলি দেখতে পেলাম কিছুদিন আগে তারা পিআর সিস্টেম, যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এই সিস্টেমে তার ইলেকশনের জন্য দাবি জানানো শুরু করলেন এবং তার রীতিমতো হুমকি ধামকি দেওয়া শুরু করলেন যে পিআর হিসাবে যদি ইলেকশন না হয় তাহলে তারা ইলেকশনে যাবেন না। এমনও বলা হলো যে পিআর যদি মেনে নেওয়া হয় তাহলে তার ডিসেম্বরের মধ্যেও তারা ইলেকশন দিয়ে দিতে তারা রাজি আছেন। এখন কথা হচ্ছে যে একদিকে তারা 300 আসনে সারা দেশব্যাপী তাদের প্রার্থী দিয়ে দিয়েছেন, আর এদিকে তারা এখন বলছেন যে পিআরের ইস্যুতে তারা নির্বাচন নিয়ে তারা দর কষাকষি করতে চাচ্ছেন। এখন আমরা যদি চিন্তা করে দেখি আসলে সত্যিকার অর্থে এটা রাজনীতিক একটা চাল এর বাইরে আসলে তেমন কিছু হতে পারে না। কারণ পিআর সিস্টেম বাংলাদেশের রাজনীতির ডিসকোর্সে বেশ দীর্ঘদিন ধরেই আছে, কিন্তু এটার প্র্যাকটিক্যালিটি যে খুব একটা বেশি না এটা সবাই জানেন। সেজন্যই কিন্তু দুটো সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন, কেউই কিন্তু তাদের এজেন্ডায় যে লোয়ার হাউস, সেই লোয়ার হাউসে কিন্তু তারা পিআর সিস্টেম রাখেনি, তারা আপার হাউসে পিআরের কথা বলছেন। তো এই লোয়ার হাউসে পিআরের ইস্যুটাতে রাজনৈতিক মাঠ গরম করে জামাত ইসলামী এবং তাদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আরও ছোটো ছোটো কিছু দল, তারা যে এই রাজনৈতিক কৌশলটা অবলম্বন করছেন সেটা বেশ কনফিউজিং। তবে হ্যাঁ, রাজনীতিতে এরকম কলাকৌশল থাকবে এবং সেটা সামনের দিনগুলোতে একটু বেশি আমরা হয়তো দেখতে পাবো। কিন্তু এই মুহূর্তে ইলেকশন নিয়ে কিন্তু সবচেয়ে গোছানো কাজ জামাত ইসলামীরই। এখন আমরা আসি আমাদের গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে, সেটা হচ্ছে জামাতে ইসলামী এই ইলেকশনের জন্য কতটা আসলে আগ্রহী। কারণ প্রশ্নটা একটু অদ্ভুত হতে পারে, কিন্তু জিনিসটা এখন দেখা যাক। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজকের দিনে জামাতে ইসলামী এর চেয়ে ভালো সময় আসলে কখনো তারা উপভোগ করে নাই। তারা সেই শরৎ উদ্যানের সমাবেশে বলুন কিংবা বিভিন্ন প্রাইজ পোস্টিং বলুন বা বিভিন্ন জায়গায় তাদের পছন্দের লোকদের বসানোই বলুন, তারা কিন্তু ভালোভাবেই আছে এবং তারা কিন্তু নির্বিঘ্নে প্রচারণা করছেন, তাদের ন্যারেটিভ প্রচার করছেন, তার যথেষ্ট স্পেস পাচ্ছেন। এই স্পেসটাকে তারা ছাড়তে চাবেন কি না, এটা একটা বড় রকমের একটা প্রশ্ন থাকতেই পারে সামনে। জামাত ইসলামীর মাইন্ডসেটের মধ্যে কিন্তু এটা একটা খুব ভালো প্রশ্ন হতেই পারে। ইলেকশনে যদি বিএনপি জিতে যায় সেই ক্ষেত্রে কি তারা এখন যে সোনালি সময় পার করছেন সেই সোনালি সময়টা কি তারা আর পাবেন কি না? তা যদি না হয় তারা কি ইলেকশনটা নির্বিঘ্ন হতে দিতে চাইবেন কি না? কারণ আজকে হয়তো পিআর ইস্যু নিয়ে তারা মাঠ গরম করছেন, সামনে আরও একটা ইস্যু নিয়ে তারা মাঠ গরম করবেন এবং এটা সো অন অ্যান্ড সো ফোর্থ। এই বিষয়ে কিন্তু খানিকটা সন্দেহের অবকাশ আমরা করতেই পারি, যেহেতু এখনও একটা লম্বা সময় বাকি আছে ইলেকশনের এবং আ লট অফ থিং ক্যান গো রং। এখন আমরা আরও একটি দলের ক্ষেত্রে আসি, সেটা হচ্ছে এনসিপি, আমাদের সো কল্ড কিংস পার্টি। এনসিপি সব আচরণই তো কিংস পার্টির মতো, কিন্তু তাদের কিংস পার্টি বলে তারা খেপে যান, সে এটা ভিন্ন একটা আলাপ। এনসিপি কিন্তু এখন কিন্তু একটি দল হিসেবে সেভাবে গুছায় উঠতে পারে নাই, তারা এখন নিবন্ধনও পারেন নাই,
তারা হচ্ছে সারা দেশের কমিটি দেওয়ার ক্ষেত্রে কতটা এগিয়েছেন, সেই কমিটিগুলো কতটা ছড়াতে পেরেছে সেটাও একটা বড় প্রশ্ন। তারপর তার যে বিভিন্ন অভিযোগ তাদের নামে উঠছে সেই ইস্যুতে তারা বেশ একটু হিমশিমি খাচ্ছেন। অ্যাট দ্য সেম টাইম তাদের কিন্তু এটাও মাথায় রাখতে হচ্ছে তারা কিন্তু এখন যে প্রিভিলেজটা পাচ্ছেন, এটা কিংস পার্টি হিসেবে বলুন, তারা হচ্ছে সেনা মহড়া মানে সেনা পাহারায় সমাবেশ করা বলুন, এই পুলিশের পাহারা পাওয়াই বলুন, বা হচ্ছে তার বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো পান সেটার কথাই বলুন, তারা কিন্তু এই জিনিসটা সামনের দিনে পাবেন না। ইলেকশন হয়ে গেলে তখন কিন্তু তাদের হচ্ছে সেই জনতার কাতারে নেমে আসতে হবে, এবং ফ্র্যাঙ্কলি তারা কি সেটার জন্য প্রস্তুত কিনা এটা কিন্তু বড় প্রশ্ন। এখন এনসিপির ইস্যুটা হয়ে গেছে একটু ডিফারেন্ট। তারা একই সাথে একটা বিপ্লবী রাষ্ট্রর কায়েমের চিন্তা ভাবনা করছেন, কিন্তু তারা যে পুরাতন বন্দোবস্ত যেটা আছে সেই পুরাতন পলিটিক্যাল স্ট্রাকচার সেটার মধ্যে কিন্তু তারা ঢুকে বসে আছেন। তারা কিন্তু সেই স্ট্রাকচারের বাইরে যাচ্ছেন না। তারা মুখে যতই বলুন তারা বিপ্লব চান, তারা সেকেন্ড রিপাবলিক চান, তার নতুন সংবিধান চান, তারা কিন্তু পুরাতন সিস্টেমের সর্বোচ্চটা এক্সপ্লয়েট করছেন, এবং সেইটার পর তারা হচ্ছে নানা রকম দাবি জানাচ্ছেন বিভিন্ন পর্যায়ে। তো সেটা হচ্ছে জুলাই সনদের কথাই বলুন, গণপরিষদের কথাই বলুন, নতুন সংবিধানের কথাই বলুন। এখন এই ইস্যুগুলোর মধ্যে আসলে কতটা যৌক্তিকতা আছে সেটা নিয়ে আমরা নানা রকমভাবে কথা বলতেই পারি। ফর এক্সাম্পল আমরা যদি জুলাই সনদের কথাই বলি, জুলাই সনদে নানা বিষয়ে খুব চমৎকার কথা আছে, কিন্তু সমস্যা হচ্ছে দুটো অঙ্গীকারের মধ্যে একটু মেজর সমস্যা রয়ে গিয়েছে। যে খসড়াটা আমরা দেখেছি সেই খসড়াতে একটা খুবই সমস্যাজনক পার্ট হচ্ছে জুলাই সনদকে হচ্ছে সংবিধানের উপরে তার স্থান দিতে হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে জুলাই সনদের কোনো ইস্যু নিয়ে সেটা কোর্টে যাওয়া যাবে না। এটা তো আসলে সম্ভব না, দুটো কোনোটা একটু সম্ভব না। কারণ হচ্ছে জুলাই সনদকে হচ্ছে আমরা একটা রিলিজিয়াস স্ক্রিপচারের লেভেলে উঠিয়ে নিতে পারবো না, এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং সংবিধানের উপর তো কোনো কিছু থাকতে পারে না, এটা পৃথিবীর কোথাওই নাই। এটা হচ্ছে এনসিপি যদি এটা ইনভেন্ট করতে চায় তো হচ্ছে একটা সমস্যার ইস্যুই বলা চলে। সংবিধান নিয়ে তাদের হচ্ছে প্রবল আপত্তি, এবং এইসব ইস্যু নিয়ে তারা হচ্ছে গণভোট চান, তারা গণপরিষদ চান। এই ইস্যুগুলো রিজলভ না করা পর্যন্ত, মানে তাদের ভাষায় তাদের মন মতো আউটকাম না আসা পর্যন্ত তারা হয়তো ইলেকশন নিয়ে মানে একটা দোটানায় থাকতেই পারেন, তারা ইলেকশনে যাবেন কি যাবেন না। এটা হতেও পারে, কিন্তু শেষ মুহূর্তে অনেক রকমের আমরা রাজনৈতিক কৌশল দেখতে পারি। জুলাই সনদের স্বাক্ষর নিয়ে অলরেডি হচ্ছে নানা রকম কথাবার্তা হয়েছে, আর ফ্যাসিবাদী সংবিধান বলুন বা হচ্ছে সেকেন্ড রিপাবলিকের আলাপি বলুন, এইগুলো নিয়ে কিন্তু বেশ রাজনৈতিক মাঠ গরম করা চলছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তাদের শীর্ষ নেতৃবৃন্দের অ্যাটিটিউডটা। যেমন হচ্ছে আমরা কিছুদিন আগে দেখলাম ওনাদের একজন শীর্ষ নেতা পল্টন ময়দানের মতো করে বললেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না, এবং হচ্ছে সবচেয়ে ড্রামাটিকভাবে হচ্ছে তিনি বলার পর হাত নাড়িয়ে হচ্ছে জিনিসটার ইম্প্যাক্টটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন। এরপর আমরা দেখলাম যে মালয়েশিয়াতে তাদের আরেকজন শীর্ষ নেতা তিনিও একইভাবে সন্দেহ পোষণ করলেন যে আসলেই ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কি না। তার মানে কিন্তু নানা রকম ইকুয়েশন অলরেডি চলে এসছে। আমরা আশা করব যে রাজনৈতিক দলগুলো অন্তত একটি সুষ্ঠু নির্বাচনের জন্য হলেও তাদের এই দ্বিধাদ্বন্দ্ব বা হচ্ছে তাদের এই ইস্যুগুলোকে তারা সলভ করে একসাথে বসে সেটা মিটমাট করে নিতে পারবেন। তো এখন আসা যাক বিএনপির প্রসঙ্গে। বিএনপি শুরু থেকেই তাদের লক্ষ্যে তারা স্থির, তারা নির্বাচন চায়, তারা হচ্ছে বাংলাদেশকে আবার ইলেকট্রাল ডেমোক্রেসির মধ্যে ফেরত নিয়ে যেতে চায়, এবং এই ইস্যুটা হয়তো অনেকের কাছে এটা বারবার বলাটা হচ্ছে অনেক বিরক্তিকর লাগছে, কিন্তু বিএনপি কিন্তু একবারও এই ইস্যু থেকে সরে নাই। তারা জাতীয় সরকারের ইস্যুতেও তারা আগ্রহ দেখায় নাই, তারা সংবিধানকে পরিবর্তনের করার কোনো আগ্রহ তারা দেখায় নাই, বা হচ্ছে বাংলাদেশের নির্বাচনের যে গতিপথ বা ইলেকট্রাল ডেমোক্রেসি হ্যাম্পার হতে পারে এরকম যে কোনো রকমের প্রচেষ্টা, এই বিষয়ে তারা সবসময় তার এগেনস্টে তারা ছিল। এবং তাদের লজিকটা খুবই সিম্পল। বিএনপি হচ্ছে একটি পাওয়ার পার্টি যাকে হচ্ছে প্রত্যেকবার ইলেকশনের মধ্যে দিয়ে চলে আসতে হয়, এবং সংস্কার ইস্যুতে তাদের কিছু কিছু ক্ষেত্রে এনসিপি বলুন বা সরকারের সাথে বলুন তাদের হয়তো কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে, কিন্তু তারা কিন্তু মোস্টলি সংস্কারের পক্ষে বেশ পজিটিভ ছিল, এবং তারা বলেই নিয়েছে যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, ইলেকশন হবে, ইলেকশনের পর যে সরকারি ক্ষমতা আসুক না কেন সে সংস্কারকে কন্টিনিউ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে তারা এগিয়ে যাবে। সোফার বিএনপিকে বেশ প্রিপেয়ার্ড মনে হচ্ছে, কিন্তু বিএনপির সামনে যে বড় চ্যালেঞ্জটা হবে বিএনপি তৃণমূল, এবং নির্বাচনী রোডম্যাপ দেওয়ার সাথে সাথে তাকে বিভিন্ন আসনে তাদের মনোনয়ন দেওয়ার ইস্যুটা চলে আসবে। এবং আমরা বিগত এক বছরে বিএনপি তৃণমূলের মধ্যে একটা অস্থিতিশীলতা দেখতে পেয়েছি, অস্থিরতা দেখতে পেয়েছি, শৃঙ্খলার ইস্যুটাতেও বিএনপি বেশ ভুগেছে।
বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ যতটা চেষ্টা করছেন একটা নতুন ধারার রাজনীতিতে চলে আসার জন্য, তাদের অনেক ভালো ভালো উদ্যোগ বা ভালো ভালো বক্তব্য চাপা পড়ে যাচ্ছে তৃণমূলের বিভিন্ন কাজকর্মের জন্য। এই ইস্যুগুলো বিএনপিকে এই ইলেকশনকে সামনে রেখে আরও বেশি ফেস করতে হবে, এবং এটা বিএনপির জন্য বেশ ভালো রকম চ্যালেঞ্জিং হবে বলেই আমরা ধারণা করতে পারি। এখন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এবং আমরা দেখতে পেয়েছি এর আগে ঐক্যমত্য কমিশনের সভাগুলোতে অনেক বিষয়ে মনে হয়েছে যে কোনোভাবেই কনসেনসাসে আসা সম্ভব হচ্ছে না, কিন্তু কনসেনসাসে এসছে। বড় দলগুলো তাদের অবস্থান থেকে সরে এসে নানা রকম বিষয় তারা ছাড় দিয়েছে, ঐক্যমত্য হয়েছে, এবং এটা কিন্তু একটু ভালো লক্ষণ। দিস ইজ হাউ ডেমোক্রেসি শুড ওয়ার্ক। এখন বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা মনে করি যে বিরোধী দল বলুন বা রাজনৈতিক দলগুলো বলুন, একদল আরেকজনের সাথে সবসময় একটা মানে মারমার কাট অবস্থা তাদের বজায় রাখতে হয়। এটা সবসময় হতে হবে এমন কোনো কথা তো আসলে নেই। সামনে হচ্ছে যে বিভিন্ন অংশীজনের সাথে যে আলাপগুলো হবে, নির্বাচন কমিশন তার সাথে বসবেন, এবং আমরা আশা করব বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন ইস্যুগুলোকে এখানে সলভ করে নেবে। দেখা যাক সামনের দিনে কি হয়। একটি বাংলাদেশের মতো দুর্বল ডেমোক্রেটিক ইনস্টিটিউশনও যে দেশে আছে, যে দেশটি দীর্ঘ 15 বছর একটা ফ্যাসিবাদী শাসনের মধ্যে ছিল, তার আগেও হচ্ছে বেশ নানাবার হচ্ছে তাকে তার ডেমোক্রেটিক যে অগ্রযাত্রা সেটাকে বারবার নানা কারণে তার হ্যাম্পার্ড হয়েছে। এইরকম একটা দেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, একটা স্টেবল গভর্নমেন্ট যে কতটা জরুরি সেই প্রসঙ্গে হচ্ছে আর বলার কোনো অবকাশ রাখে না। একটা সুষ্ঠু ইলেকশনের মাধ্যমে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূস ক্ষমতা পরবর্তী বিজয়ী সরকারের হাতে তুলে দিয়ে যাবেন, এবং সেই সরকার সেই আমাদের জুলাইয়ের যে স্পিরিট ছিল বা সে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আছে জনগণের, সেটাকে রেসপেক্ট জানিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে যাবে, আমরা এই আশাবাদী ব্যক্ত করছি। পরিস্থিতি একটা জিনিসই মাথায় রাখতে হবে যে সুষ্ঠু নির্বাচন না হওয়া, জনগণের কাছে বারবার যেতে হবে, এই জিনিসটা বন্ধ হয়ে যাওয়া বা বন্ধ করে দেওয়া, এই জিনিসটাই কিন্তু হাসিনাকে একটা ফ্যাসিস্ট হিসেবে তৈরি করেছিল শেষ পর্যন্ত। একটা সুষ্ঠু নির্বাচন যেখানে প্রতি 5 বছর পর পর জনগণের কাছে রাজনৈতিক দলগুলোকে যেতে হবে এবং জনগণের কাছে সেই ক্ষমতাটা চলে আসবে, এই সিস্টেমটা ইটসেলফ ইজ এ বিগ রিফর্ম, অ্যান্ড এই জিনিসটাই অনেক অনেক ইস্যুকে সলভ করে দিতে পারে। আমরা আশা করব সামনের দিনগুলি এক্সাইটিং এবং আমাদের সবার জন্য শুভকর একটি সময় হয়ে আসবে। এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেই আজকের কলাম শেষ করছি। ধন্যবাদ সবাইকে।